সুন্দর একটা দিন। দুপুর বেলা, মাথার ওপরে রোদ্দুর, চারিদিকে জল শুকিয়ে গেছিল। তা সত্ত্বেও পুকুরে জল বইছিল, তাই তারা ব্যাঙেদের জন্য অপেক্ষা করছিল। মা, এই গরমের মধ্যে ব্যাঙেদেরকে দেখা কি খুব প্রয়োজন? খুব প্রয়োজন বৌমা, ব্যাঙেদেরকে পাবো তবেই তো ব্যাঙেদের বিয়ে দেব। খরার থেকে বাঁচার জন্য ব্যাঙেদের বিয়ে দিয়ে কি বা হবে? ব্যাঙেদের বিয়ে দিলে বৃষ্টি হবে, বৃষ্টি দিলে জল হবে, জল হলে তবে তো ফসল হবে, পশুরা বেঁচে থাকবে, তবেই তো আমরাও আনন্দে থাকব। মা, তাহলে কি একটা সত্যি কথা বলতে পারি? সে যে কোনো সময় সত্যি কথা বলা যায়। আগে তুমি ব্যাঙ ধরো, ব্যাঙ ধরলে তবেই আমরা বাড়ি যেতে পারবো, তা না হলে পারবো না। আমরা ব্যাঙ ধরতে এসেছি, সে ঠিক বলেছেন, কিন্তু এখানে তো খুবই কম জল, আর কম জলে ব্যাঙেরা থাকে না। আমার কথা শুনুন মা, চলুন বাড়ি ফিরে যাই। চলুন না মা। বৌমা, যেভাবেই হোক না কেন ব্যাঙেদেরকে ধরে নিয়ে যেতে হবে, না হলে গ্রামবাসীদের সামনে আমাদের নাক কেটে যাবে। নাক কেটে যাওয়ার কথা সে পরে ভাববেন, এখন যদি কিছু হারাবার আছে সেটা হচ্ছে আমাদের প্রাণ। তাই বলছি মাঝি, ভেবে দেখুন আমরা নিজেদের প্রাণ কি করে বাঁচাবো। যদি তোমার লু লেগে যায় তাও আমি তোমাকে শহরের হাসপাতালে নিয়ে যাব, তার আগে তুমি ব্যাঙগুলোকে ধরো, তা না হলে যে গ্রাম থেকে খরার সমস্যা যাবে না। শারদা কথা বলছিলই ততক্ষণে রঙ্গা আর চন্দ্রা, তোমরা এখানে দাঁড়িয়ে পুকুরের জলকে নোংরা করছো। আমরা নোংরা করছি না বাবা, আমরা দুটো ব্যাঙ খুঁজছি। তোমরা যদি দেখতে পাও তাহলে দুটো ব্যাঙ আমাদেরকে দাও না। ঠাট্টা করছো নাকি? পুকুরে কখনো ব্যাঙ পাওয়া যায়? তাহলে ব্যাঙ কোথায় পাবো? যেখানে জল আছে সেখানে পাবে। এটাকে জলই বলা হয়, তাই আমরা এখানেই খুঁজছি। শারদার কথা শোনা মাত্রই চন্দ্রা ভীষণভাবে রেগে যায়, আর সে বলে, চোখের সামনে তো দেখছো এখানে কোনো ব্যাঙ টাং নেই, মনে হয় বৃষ্টি হওয়ার জন্য এরা ব্যাঙদেরকে ধরে বিয়ে দেবে। এভাবে ধমক দিয়ে শাশুড়ি বৌমাকে বলার ফলে শাশুড়ি বৌমা সেখান থেকে হেঁটে হেঁটে নিজের গ্রামের দিকে ফিরে আসতে লাগে। গ্রামে ফিরে যেতে হবে, এবার সেখানে গিয়ে আমরা কি বলবো? চারিদিকে জলের এত সমস্যা, কোথাও এক ফোঁটা জল নেই, তাহলে কোথা থেকে আমরা এই অবস্থাতে ব্যাঙ খুঁজে পাবো? যেটা একদম সত্যি কথা, সেটা আমাদেরকে সবাইকে বলে দেওয়া উচিত মা। ঠিক আছে বৌমা, তাহলে চলো পঞ্চায়েত সুশীলার কাছে, তুমি এসব কথা বলো। ওরে বাবা, আমি এসব কথা বলতে পারবো না মা। একথা অনামিকা বলে। তারপর শাশুড়ি বৌমা মিলে পঞ্চায়েত সুশীলার বাড়িতে যায়। ওদিকে গ্রাম পঞ্চায়েত সুশীলার বাড়িতে পুরোহিত মশাই একদম অপেক্ষায় ছিলেন। শাশুড়ি বৌমা ব্যাঙ ধরে নিয়ে এসেছে, সবাই হাততালি দাও। একথা শোনা মাত্রই সকলে হাততালি দিতে লাগে, কিন্তু শাশুড়ি বৌমা একে অপরকে খুব অবাক হয়ে দেখতে থাকে। শাশুড়ি বৌমা, ব্যাঙগুলো এনেছো সেগুলো আগে এসে পুরোহিত মশাইকে দেখাও, উনি মন্ত্র পড়বেন, তারপর দুজনের বিয়ে দেবেন। যেরকম কোথাও জল পাওয়া যাচ্ছে না, ওরকমই ব্যাঙও পাওয়া যাচ্ছে না। আমরা এখান থেকে 10 কিলোমিটার দূরে গেলাম, সেখানে গিয়ে কোথায় কোথায় খুঁজলাম, অনেক চেষ্টা করার সত্ত্বেও আমরা কোথাও ব্যাঙ আর খুঁজে পেলাম না। হ্যাঁ গো সুশীলা গিন্নি, কোথাও আমরা ব্যাঙ পেলাম না। এবার কি হবে অনামিকা? আপনি গণ্যমান্য, আপনি একটু ভাবুন না। এভাবে বলাতে সেখানে যত গ্রামবাসীরা এসেছিল সবাই এক এক করে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন গরিব বৌমা অনামিকা মাথায় কলসি নিয়ে, হাতে একটা ছাতা নিয়ে জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। মাঝপথে কাবেরী একটা মাটির ঘড়া নিয়ে খুব চিন্তিত অবস্থায় ছিল। হঠাৎ করে সে অনামিকাকে দেখতে পায়। অনামিকা, একটু দাঁড়াও তো। তার ডাক শুনে অনামিকা সেখানেই দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে কাবেরী দিদি, তুমি এখানে চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে? এখানে মনে হয় কোনো স্বামীজি আছেন, তৃষ্ণার্থ তৃষ্ণার্থ বলে ডাকছেন। কোথায় কাবেরী দিদি, চলো দেখি তো। ওই তো মনে হয় গাছের নিচে পড়ে আছেন, আর বারবার তৃষ্ণার্থ তৃষ্ণার্থ বলছেন। তুমি তো জল নিয়ে বাড়ির দিকেই যাচ্ছ, যাও না, ওনার তৃষ্ণা তুমি মিটিয়ে দাও, তোমার পুণ্য হবে। আচ্ছা বেশ কাবেরী দিদি, আমি এক্ষুনি ওই গাছের দিকে যাচ্ছি, তুমি যাও জল আনতে। একথা বলে অনামিকা খুঁজতে খুঁজতে ওই গাছের দিকে যায়। দেখে একজন স্বামীজি মাটিতে পড়ে আছে। অনামিকা খুব ঘাবড়ে যায়। নিজের ছাতা টাতা ফেলে সে তাড়াতাড়ি করে গিয়ে স্বামীজিকে জল খাওয়ায়। জল খেয়ে পিপাসা মিটে যেতে স্বামীজি ভীষণ আনন্দিত হয়। আমি খুব খুশি হলাম মা,
এইভাবে কথা হচ্ছিলই ততক্ষণে সারদা সেখানে এসে পড়ে। এসে দেখে কলসির মধ্যে একটুই জল বেঁচে আছে। তা দেখে সারদা ভীষণ রেগে যায়। স্বামীজি, এমনটা বলছি বলে আপনি মনে কষ্ট পাবেন না। সারা গ্রামে এত খরা, একটু জল নেই, আর আপনি একাই পুরো কলসির জল খেয়ে ফেললেন। এবার আমরা, বাচ্চারা, বাড়ির লোকেরা কি খাবে? আচ্ছা মা, আপনি তো নিজেই বলেন কেউ অসুবিধায় থাকলে তাকে আমাদেরকে সাহায্য করা উচিত। এসব দেখেও আপনি এই কথা বলছেন কেন মা? বৌমা, যখন এসব কথা বলেছিলাম তখন আমাদের পরিস্থিতি ভালো ছিল। তখন কোথাও খরা ছিল না, পরিস্থিতিও ভালো ছিল। সেই সময় আমরা এরকম পরিস্থিতিতে ছিলাম না, সবকিছু ভালোই চলছিল। আমাদের কাছে কোনো মায়াবী ফ্রিজ নেই যার মধ্যে একটু জল ঢালো আর দেখতে দেখতে তার থেকে অনেক জল বেরিয়ে আসবে। আচ্ছা বেশ মা, আমি গিয়ে এক কলসি জল আরো ভরে নিয়ে আসছি। আপনি এখন বাড়ি যান। সারদা সেখান থেকে বাড়ি চলে যায়। ক্ষমা করবেন স্বামীজি, গ্রামে জলের খুব সমস্যা, তাই মা এ কথা বলে গেলেন। কিন্তু আমার মা আপনার ওপরে একটুও রেগে নেই, সব আমাকে বলছিলেন, কারণ জল আনতে গেলে আমারই তো আবার খুব কষ্ট হবে, তাই জন্য। না না, আমি তো কিছুই মনে করিনি। তবে তোমার শাশুড়ি মা যখন বলছিলেন কিছু একটা মাটির কলসি বা ফ্রিজের কথা বলছিলেন, যার মধ্যে জল একটু দিলেই তার থেকে অনেক বেশি জল বেরিয়ে আসবে, তাই না? হ্যাঁ স্বামীজি। তোমরা যেই এলাকাতে থাকো সেখানে জলের প্রচণ্ড অসুবিধা, তাই আমি তোমাকে একটা মায়াবী ফ্রিজ দেব। তার মধ্যে এক গ্লাস জল ঢাললে যত ইচ্ছে জল বেরিয়ে আসবে, আর তারপর তোমরা সকলেরই পিপাসা মেটাতে পারবে। স্বামীজির এ কথা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয়। স্বামীজি চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করতে লাগে। ততক্ষণে একটা মায়াবী ফ্রিজ তার সামনে এসে উপস্থিত হয়। স্বামীজি নিজের চোখ খোলেন আর সেই মায়াবী ফ্রিজটিকে দেখেন। যতক্ষণ আমি তাকিয়ে থাকবো তুমি এই মায়াবী ফ্রিজের পরীক্ষা করো। স্বামীজি এ কথা বলেন। আচ্ছা বেশ স্বামীজি। স্বামীজির কথা মতো অনামিকা গিয়ে ফ্রিজের দরজাটাকে খোলে আর একটু জল ঢালে। সেই সঙ্গেই ফ্রিজ থেকে অনেক জল বেরিয়ে আসতে লাগে। সেখান থেকে জল বয়ে আশেপাশে গাছের গোড়ায় যায়। সঙ্গে সঙ্গে গাছগুলো তাজা হয়ে ওঠে, পাতাগুলো সবুজ হয়ে যায়। তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। স্বামীজি, এই মায়াবী ফ্রিজ দিয়ে আপনি আমাদেরকে খরার থেকে বাঁচিয়েছেন। যতদিন আমরা বেঁচে থাকবো আপনাকে স্মরণে রাখবো। আপনার একটা মন্দির বানিয়ে আমরা পুজো করব। আমার জন্য কিচ্ছু করতে হবে না। যদি কোনো তৃষ্ণার্ত দেখো, একটু দয়া করে তাকে জল খাইও, তোমার পুণ্য হবে। গত জন্মের সব পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। নিশ্চয়ই স্বামীজি। স্বামীজি এ কথা বলে সেখান থেকে চলে যান। অনামিকা ভীষণ আনন্দিত হয় ও সেই হালকা ওজনের ফ্রিজটাকে তুলে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে সারদা, প্রসাদ, রমেশ, বাচ্চারা, হরিশ, ভাবনা সবাই খুব অবাক হয়ে ওই ফ্রিজটিকে দেখতে লাগে আর বলে, বৌমা, এই ফ্রিজটা কোথায় পেলে? মা, এটা একটা মায়াবী ফ্রিজ। যেই স্বামীজিকে আমি জল খাইয়েছিলাম না, উনিই আমাকে নিজের হাতে এই মায়াবী ফ্রিজটা দিলেন। এটা নিয়ে কি করব আমরা বৌমা? এটার সাহায্যে আমরা নিজেদেরকে খরা থেকে বাঁচাবো আর গ্রামবাসীদেরকেও বাঁচাতে পারবো। সে ঠিক আছে অনামিকা, কিন্তু এই ছোট্ট ফ্রিজের সাহায্যে আমরা সারা গ্রামকে কি করে বাঁচাবো? এটা একটা মায়াবী ফ্রিজ। এর মধ্যে এক গ্লাস জল রাখলেই আমরা পর্যাপ্ত জল পেয়ে যাব। আর এর জলটাও খুব শুদ্ধ। এর থেকে কারোর কোনো স্বাস্থ্যের সমস্যা হবে না। পায়ে ব্যথা, শরীরে ব্যথা, এরকম কোনো ব্যথা হবে না। একদিক থেকে দেখতে গেলে এটা আমাদের জন্য সঞ্জীবিনী বুটির মতো। তাই যদি হয় তাহলে আমাদেরকে তো একবার দেখতেই হবে। ঠিক বলেছিস দাদা। মা, তাহলে এক গ্লাস জল ঢেলে দেখাও না। হ্যাঁ গো বৌমা, আমাদেরকেও দেখাও। তাই যদি হয় তাহলে এক গ্লাস জল নিয়ে আসুন না মা। অনামিকার কথা মতো সারদা ঘরের ভেতরে গিয়ে এক গ্লাস জল এনে অনামিকাকে দিয়ে দেয়। অনামিকা সেই এক গ্লাস জল মায়াবী ফ্রিজের ভেতরে রেখে দেয়। সঙ্গে সঙ্গে সেই মায়াবী ফ্রিজের ভেতর থেকে জল বেরিয়ে আসতে লাগে। তা দেখে বাচ্চারা, হরিশ আর ভাবনা ভীষণ আনন্দিত হয়। গ্রামবাসীরা যেই রাস্তায় জল বইতে দেখে তারা ওই জলটাকে আটকাবার চেষ্টা করতে লাগে। এভাবে স্বামীজির কৃপাতে আর অনামিকার দয়ার কারণে সারা গ্রাম থেকে খরার সমস্যা শেষ হয়ে যায়। আর এর পেছনের কারণ বৌমার মায়াবী ফ্রিজ। আজ এই পর্যন্ত।
নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।